সকালটা অস্বাভাবিক রকম নীরব। সিদ্দিক কুঞ্জের আঙিনায় সূর্যের আলো পড়লেও প্রিয়ন্তীর মনে হচ্ছে কোথাও একটা ছোঁয়া লেগে আছে। আজ তাসদির চলে যাবে, এই সত্যটা মাথায় ঢুকলেও মন মানতে চাইছে না। প্রিয়ন্তীর জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রয়েছে। গাছের পাতাগুলো বাতাসে দুলছে, সবই স্বাভাবিক, অথচ ওর ভেতরে কিছু একটা অস্থিরভাবে কাঁপছে। আমি তো কিছুই চাইনি, তবু কেন এমন লাগছে? নিজের মনকে প্রশ্ন করল প্রিয়ন্তী। তাসদির খুব ভোরে উঠে পড়েছিল, গোছ গাছ আগেই করা। নেভির পোশাকটাও পরা হয়নি এখনো। সাধারণ শার্ট জিন্স, কিন্তু ভেতরে সেই চেনা ধীরতা। মোহনা মোহনা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, এবার কোমাস 6? একটা শব্দও বেশি না। মিতালি চোখ নামিয়ে নেয়। পাভেল চুপচাপ। প্রিয়ন্তী দরজার আড়াল থেকে সবই দেখছিল। বুকের ভেতরটা টানছে। হঠাৎ তাসদিরে চোখে পড়ে গেল ওর দিকে। 1 সেকেন্ডের জন্য চোখাচোখি, তারপর খুব স্বাভাবিকভাবে মাথা নামিয়ে নিল। এই ছোট্ট মুহূর্তটাই যেন প্রিয়ন্তীর বুকের ভেতর কেঁপে উঠল। গাড়ি স্টার্ট নেয়, সবাই বাইরে এসে দাঁড়ায়। মোহনা বেগম ছেলেকে বুকে টেনে নিন। নিজের খেয়াল রাখিস, আপনি চিন্তা করবেন না। মিতালি জড়িয়ে ধরল ভাইকে। ফিরে আসবি ঠিক তো? তাজদের হালকা হাসে। আমি সবসময় ফিরি। শেষে প্রিয়ন্তীর দিকে তাকায়। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা। ভালো থাকবেন। প্রিয়ন্তীও খুব নিচু গলায় বলল, তাজদিন। একটু থেমে বলল, আপনিও। আর কিচ্ছু নয়, কোনো প্রতিশ্রুতি নয়, কিন্তু এ দুটো শব্দই যেন অনেক কিছু বলা হয়ে গেল। গাড়িটা বেরিয়ে যেতে প্রিয়ন্তী ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিল। চোখের কোণে জল জমে উঠেছে। আমি কাঁদছি কেন? নিজেকেই প্রশ্ন করলো। তাজদীপ চলে যাওয়ার পর বাড়িটা অদ্ভুতভাবে ফাঁকা লাগছে। কেউ যেন শব্দ কমিয়ে দিয়েছে। প্রিয়ন্তী আবারও নিজের রুটিনে ফিরতে চেষ্টা করছে। পড়াশোনা, রান্নায় সাহায্য, নাদিরের সঙ্গে সময়, সবই আছে, কিন্তু কোথাও যেন ফাঁকা। সবচেয়ে বেশি চোখে পড়ে তাদের ছাদের অ্যাকোয়ারিয়ামটা। আলো জ্বলে আছে, মাছগুলো আগের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই যে মানুষটা নেই। একদিন সন্ধ্যায় প্রিয়ন্তী সেখানে উঠে আসে। ছাদের কোঠার দরজাটা খুলে ঢুকতে আলোটা চোখে লাগে। অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো। আননোন নেটওয়ার্ক, নেভি। প্রিয়ন্তীর বুকটা ধক করে উঠল। কল রিসিভ করলো। হ্যালো। অপাশ থেকে সেই চিরচেনা পরিচিত শান্ত গলা। আমি পৌঁছেছি। প্রিয়ন্তী এক মুহূর্ত কথা খুঁজে পেল না। ভালো থাকবেন, শেষমেশ বলল। আপনি কেমন আছেন? এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু প্রিয়ন্তীর মনে হলো কেউ যেন ঠিক জায়গায় আঙুলটা রেখে দিল। আমি ঠিক আছি, ভালো। একটু নীরব। তাসদির বলল, আমি জানি আপনার জন্য এই দূরত্বটা সহজ না। প্রিয়ন্তীর চোখটা ভিজে উঠল। আমার জন্যও না। লোকটা যোগ করলো, কিন্তু কিছু জিনিস দূর থেকেই সুন্দরভাবে বড় হয়। প্রিয়ন্তী চোখ বন্ধ করে, আপনি কবে কল করবেন? যখন সুযোগ পাবো। আমি অপেক্ষা করব। এ কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও। অপাশ থেকে খুব হালকা একটা শ্বাস ছাড়া শব্দ। আমি জানি। কল কেটে গেল। প্রিয়ন্তী ফোনটা বুকে চেপে ধরে। এই প্রথম অস্বীকার করল না, হে, এ মানুষটার জন্য অপেক্ষা করা যায়। জাহাজের ডেকে দাঁড়িয়ে তাজদির সমুদ্রের দিকে তাকিয়ে আছে। চারপাশে শুধু নীল ঢেউয়ের শব্দ। ডিউটির ফাঁকে ফোনটা বের করে প্রিয়ন্তীর নামটা স্ক্রিনে দেখে এক মুহূর্তে থমকে গেল। নিজের সাথেই বলল, ঝুঁকি তো নিলাম। তারপর ফোনটা পকেটে রেখে কাজে মন দেয়। এই যাত্রা শুধু দায়িত্বের না, এটা নিজের আবেগ সামনে রাখার যুদ্ধ। দিনগুলো কেটে যেতে লাগলো। মাঝে মাঝে ফোন আসে, কখনো 2 মিনিট, কখনো 5 মিনিট। খুব সাধারণ কথা। খেয়েছো? পড়াশোনা কেমন চলছে? দাদি কেমন আছে? কিন্তু এই সাধারণ কথাগুলোর মাঝে অদ্ভুত এক নির্ভরতা গড়ে উঠেছে। একদিন হঠাৎই প্রিয়ন্তী বলে ফেলল, আপনি থাকলে ছাদটা লাগতো। অপাশে কিছুক্ষণ চুপ। আমি জানি। তাসদির বলল, আমারও তাই লাগে। কথাটার পর দুজনেই চুপ। এই নীরবতাটাও আর অস্বস্তিকর নয়। এক রাতে প্রিয়ন্তী স্বপ্ন দেখল, তাসদির দাঁড়িয়ে আছে নদীর ধারে, হাত বাড়িয়ে ডাকছে তাকে। ও দাঁড়িয়ে আছে দূরে, পা এগোচ্ছে না। ঘুম ভেঙে বুক দুরুপুরু করছে। আমি কি পিছিয়ে পড়েছি? নিজেকেই প্রশ্ন করলো সে। পরদিন বিকেলে মিতালি হেসে পাশে বসে, তুই বদলে গেছিস, হালকা হাসি দিয়ে বলল। কিভাবে? হাদি প্রিয়ন্তীর এত চুপ করে থাকতো না। প্রিয়ন্তী কিছুই বলল না। মিতালি নরম গলায় বলল, ভাইয়া তোর উপর চাপ দিচ্ছে না তো, কিন্তু তুই নিজেকে নিজেই চেপে রেখেছিস।
এই কথাটা প্রিয়ন্তীর মাথার ভেতর গেঁথে গেল। রাতে ফোন এলো আবার। আপনি ঠিক আছেন? তাসদির গলায় চিন্তা। প্রিয়ন্তী গভীর নিঃশ্বাস নেয়। আমি ভয় পাচ্ছি। কিসের? নিজেকে হারানোর। শান্ত গলা। নিজেকে হারালে আমি আপনাকে খুঁজে পেতে সাহায্য করব। প্রিয়ন্তীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আপনি এত নিশ্চিন্ত থাকেন কিভাবে? কারণ আমি আপনাকে বিশ্বাস করি। এই কথাটা যেন বুকের ভেতর জ্বালিয়ে দিল। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তাসদির আকাশের দিকে তাকায়। নিজের মনে বলল, আমি ফিরব। আর তখন এই দূরত্বটাও আর থাকবে না। এই গল্পটা এখন আর কাকতালীয় নয়। এটা অপেক্ষার গল্প। নিজেকে বুঝে নেওয়ার গল্প। আর এই গল্পের অপেক্ষার শেষ কথায় তার সময় বলবে। শান্ত নেই। ঢেউগুলো অস্বাভাবিকভাবে আছড়ে পড়ছে জাহাজের গায়ে। আকাশটা মেঘে ঢাকা। বাতাসে কেমন এক চাপা অস্থিরতা। তাসদির ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেনের কেবিন থেকে মাত্র বেরিয়েছে। চোখে মুখে চিন্তা না থাকলেও স্থিরতা থাকলেও ভেতরে একটা অদ্ভুত সতর্কতা কাজ করছে। আজকে রুটিন সাধারণ না। ঢাকায় রাত নামছে। প্রিয়ন্তী পড়া টেবিলে বসে আছে, বই খোলা, কলম হাতে, কিন্তু চোখ স্থির পাতার উপর। কিছুই ঢুকছে না তার মাথায়। ঘড়ির কাঁটা ৮টার ঘরে। আজ তার কল করার কথা। নিজেকেই ধমক দেয়, কি হচ্ছে আমার? ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। নিজে থেকে কল করা কি ঠিক হবে কিনা এই দ্বিধা এখন নিত্যদিন। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করে। আননোন নেটওয়ার্ক, নেভি। প্রিয়ন্তীর বুকটা ধক করে উঠল। হ্যালো। অপাশ থেকে তার গলা, কিন্তু আজ একটু অন্যরকম, গভীর, চাপা। আপনি এখন ফ্রি? এই প্রশ্নটা অদ্ভুত। জি, কেন? একটু থেমে বলল, হয়তো কিছুক্ষণ পর আমি আর কথাই বলতে পারবো না। প্রিয়ন্তী সোজা হয়ে বসলো। কেন? সব ঠিক আছে তো? ডিউটি। একটা শব্দ, কিন্তু সেই শব্দের আড়ালে লুকানো ঝুঁকি। প্রিয়ন্তী টের পেল। আপনি সাবধানে থাকবেন বলেই ফেলল। ওপাশ থেকে হালকা একটা নিঃশ্বাস। এই কথাটা শুনতেই তো কলটা করা। প্রিয়ন্তী কিছুই বলল না। বুকের ভেতরটা কাঁপছে। আমি জানি না কতক্ষণ পর কথা হবে, তাসদির বলল, কিন্তু একটা কথা বলে রাখতে চাই। প্রিয়ন্তী গলা শুকিয়ে গেল। বলুন। আপনি কখনো ভাববেন না যে এই নীরবতাগুলো উদাসীনতা? প্রিয়ন্তীর চোখ ভিজে উঠল। আমি জানি। আর যদি কিছু হয়? একটু থেমে নিজেকে সামলে নিল সে। আপনি নিজেকে থামিয়ে রাখবেন না। আপনি এসব কেন বলছেন? প্রিয়ন্তী গলা কাঁপছে। তাসদির খুব ধীরে বলল, কারণ আমি চাই আপনি বাঁচুন, ভয় ছাড়া। কলটা কেটে গেল। প্রিয়ন্তী ফোনটা নামিয়ে রাখলো। হাত কাঁপছে। কিছু হলে এই কথাটা মাথার ভিতর ঘুরছে। জাহাজ এখন ব্যস্ততায়। এলার্ট জারি হয়েছে। সবাই নিজের পোস্টে। তাসদির ইউনিফর্ম পরে নিয়েছে। চোখে ফোকাস। এই মুহূর্তে সে শুধু একজন নেভিল অফিসার, কিন্তু বুকের ভেতর কথাও একটুখানি জুড়ে আছে প্রিয়ন্তী। ঢাকায় ঘুম আসছে না প্রিয়ন্তী। ঘড়ির দিকে তাকিয়ে আছে। ৯টা, 10:30 বাজে। কোনো কল নেই, কোনো মেসেজ নেই। দরজায় এসে দাঁড়ায়। ঘুম আসছে না। ভাইয়ার কোনো খবর? এই প্রশ্নটা মিতালিকে থামিয়ে দিল না। কেন? প্রিয়ন্তী কিছুই বলল না। রাত আরো গভীর হলো। আর উদ্বেগও। সবুজের উত্তেজনাও কমেছে। সন্দেহজনক জাহাজটা সরে গেছে। বড় কোনো সংঘর্ষ হয়নি। তাসদির ডেকে একপাশে দাঁড়িয়ে আছে, শান্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে হালকা। প্রথম কাজ ফোনটা বের করা। নেটওয়ার্ক আসতে সময় লাগলো। তারপর স্ক্রিনে ভেসে উঠল 6 মিসড কল। প্রিয়ন্তী। তাসদির চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। কল দিল। ফোনটা বেজে উঠতে প্রিয়ন্তী লাফিয়ে উঠে, হ্যালো। আমি ঠিক আছি। এই একটা বাক্য প্রিয়ন্তী চোখ দিয়ে জল পড়িয়ে গড়িয়ে পড়ল। আপনি কেন ফোন করেননি? নেটওয়ার্ক ছিল না। আমি ভয় পেয়ে গেছিলাম। এই প্রথম সে খোলাখুলি বলল। ওপাশে নরম গলা, আমি জানি। এই ভয়টা আমি চাইনি। প্রিয়ন্তী বলল, কিন্তু এটা যে এসেছে। তাসদির কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তাহলে এটা অস্বীকার করবেন না? মানে? মানে আপনি আর নিজেকে মিথ্যা বলবেন না। প্রিয়ন্তী গভীর শ্বাস নেয়। আমি আপনাকে মিস করি। এই কথাটা বের হতে এতদিন লেগে গেল। কোনো হাসি নেই, কোনো নাটক নেই, শুধু গভীর একটা সত্য। আমিও। এই প্রথম। দুজনে চুপ করে রইল। এই নীরবতা আর ভয়ঙ্কর না। কলটা কেটে গেলেই প্রিয়ন্তী জানালার কাছে দাঁড়ায়। রাতের আকাশে চাঁদটা ফিকে। নিজের মনেই বলল, আমি আর লুকাচ্ছি না। এই অনুভূতিটা সত্যি। ভয় থাকলেও সত্যি। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তাসদির আকাশের দিকে তাকালো। নিজের ভেতর একটা সিদ্ধান্তই পরিষ্কার হয়ে গেল। এই অপেক্ষা আর না, শুধু দায়িত্ব না, এটা দুজনের। আর যখন সে ফিরবে এই সম্পর্কটা আর প্রশ্ন থাকবে না।